ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আমি গণেশ পাল। উড়ান পাঠশালা থেকে আমি তোমাদের এসএলএসটি বাংলা ক্লাস শুরু করছি। দেখো, আমাদের এসএলএসটির বাংলা ক্লাসে আজকের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইগুলো: বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, একই সঙ্গে প্রাবন্ধিক বিদ্যাসাগর, প্রাবন্ধিক বঙ্কিম, কালিদাস, শেক্সপিয়ার, কোনি এক, মানে 1 নম্বর পরিচ্ছেদ থেকে নেব আমরা, এবং বেশ কতগুলো টেক্সট আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এবং এই টেক্সটগুলো থেকে, এই টপিকগুলো থেকে, এই বিষয়গুলো থেকে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, এমসিকিউ কোয়েশ্চেন আছে। যে ধরনের কোয়েশ্চেনগুলো এসএসসিতে আসবে এবং আমরা এখান থেকে কমন পাবো, ঠিক সেই ধরনের কোয়েশ্চেনগুলোকে নিয়ে আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করব। তো দেখো, চর্যাপদ সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে। চর্যাপদ নিয়ে খুব বেশি কথা বলাটা এখানে কোনো প্রয়োজন নেই। ক্লাস 11-এ, ক্লাস 12-এ তোমরা চর্যাপদ পড়েছো, একই সঙ্গে তোমরা অনার্সে পড়েছো, মাস্টার ডিগ্রিতে পড়েছো। কাজে চর্যাপদ নিয়ে খুব বেশি জ্ঞানের প্রয়োজন তোমাদের নেই। তোমাদের দরকার হচ্ছে চর্যাপদ থেকে কি প্রশ্ন আছে সেটা দেখি আমরা। তো চর্যাপদ আমরা জানি কি জিনিস, না সেটা কতগুলো কবিতার সংকলন। কতগুলো কবিতা? মোটামুটি ভাবে 51টা মতো কবিতা ছিল বলে মনে করা হচ্ছে একটা বইয়ের মধ্যে, এবং সেটি প্রায় 3-3.5 কবিতা আমরা খুঁজে পাইনি। এটা খুঁজে পাওয়া গেল কোথায়? এটা খুঁজে পাওয়া গেল নেপালের রাজদরবারে একটা লাইব্রেরি থেকে, একটা গ্রন্থাগার থেকে। তো চর্যাপদ 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 এগুলো আসলে কতগুলো টুকরো টুকরো কবিতা, আমরা সবাই জানি এগুলো। এই টুকরো টুকরো কবিতাগুলোর একটা বই, একটা সংকলন 1907 সালে আমরা খুঁজে পেলাম বলতে আমাদের একজন বাঙালি গবেষক হরপ্রসাদ শাস্ত্রী, তিনি খুঁজে পেলেন নেপালের রাজদরবার থেকে। নেপালের রাজদরবার থেকে, অর্থাৎ নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে বা গ্রন্থাগার থেকে তিনি খুঁজে পেলেন। তিনি যখন খুঁজে পেলেন, দেখলেন এটা পড়ে ঠিক কাদের লেখা বোঝা যাচ্ছে না। তো সবাই জানতে পারলো কাদের লেখা। কেউ বলছে, বাঙালিরা বলছে এটা আমাদেরই লেখা, বিহারিরা বলছে আমাদের লেখা, উড়িয়ারা বলছে আমাদের লেখা। তো বিভিন্ন আমাদের যে বাংলা সংলগ্ন যে সমস্ত ভাষাগুলো রয়েছে, হিন্দি, উড়িষ্যার উড়িয়া, অসমিয়া, তারা সকলেই দাবি করছে যে চর্যাপদটা মনে হচ্ছে আমাদেরই ভাষার পূর্বসূরীরা লিখে গেছেন। কিন্তু দেখা গেল বাঙালি পণ্ডিতরাও কিন্তু ছাড়তে নারাজ। এই এই লেখাগুলো কবেকার, কারা লিখেছে সেই নিয়ে বিভিন্ন রকমের গবেষণা শুরু হলো। এর মধ্যেই কিন্তু 1916 সালে অবশ্যই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আমাদের এই আবিষ্কারকর্তা হরপ্রসাদ শাস্ত্রী ওই গ্রন্থটিকে প্রকাশও করলেন। কিন্তু সেটা বাংলা না উড়িষ্যার নাকি বিহারের মৈথিলির ভাষার কাদের, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এক সময় আমরা দেখলাম 1926 সালে একজন বাঙালি গবেষক, তার নাম হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে ওডিবিএল বলে একটা গ্রন্থ প্রকাশ করলেন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই ওডিবিএল গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একদম ভাষাতাত্ত্বিক প্রমাণ সাপেক্ষে দেখাতে পারলেন চর্যাপদ বাংলার সম্পদ। তিনি এমন ভাষাতাত্ত্বিক প্রমাণ নিয়ে এই গ্রন্থটিকে আবিষ্কার করলেন বা প্রকাশ করলেন, যেখানে আমাদের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী সমস্ত ভাষাবিজ্ঞানীরা বাংলা ভাষা যে বাংলার সম্পদ এ নিয়ে আর কোনো, বাংলা সম্পদ নয় বা তাদের নিজস্ব সম্পদ এ নিয়ে আর কোনো দাবি রাখার জায়গা রাখলো না। নিরসন হলো সেই সন্দেহের। 1926 সাল থেকে প্রমাণিত হতে শুরু করলো, গোটা পৃথিবীর ভাষাবিজ্ঞান মেনে নিল যে চর্যাপদ বাঙালিদেরই লেখা এবং বাংলার কথাই সেখানে বলা রয়েছে। কাজেই চর্যাপদ হচ্ছে প্রাচীন বাংলার প্রথম নিদর্শন। এক্ষেত্রে একটা কোয়েশ্চেন একটু দেখে নাও তো। চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন বুঝলাম, কিন্তু যদি বলে চর্যাপদ কি প্রাচীন ভারতীয় আর্য ভাষার সম্পদ, নাকি চর্যাপদ মধ্য ভারতীয় আর্য ভাষার সম্পদ, না চর্যাপদ নব্য ভারতীয় আর্য ভাষার সম্পদ, আমাদের এখানে কিন্তু খেয়াল করতে হবে চর্যাপদ কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষার সম্পদ। কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষাতে একমাত্র নিদর্শন কি ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে যিশুর জন্মের আগের সময়কার লেখা। যিশু খ্রিস্টের জন্মের অনেক আগেই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময় শেষ হয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময় হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600, অর্থাৎ যিশুর জন্মের 600 বছর আগে কি কোনো বাংলার নিদর্শন থাকতে পারে? পারে না। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600। এই সময়টাতে আমরা শুধুমাত্র ঋগ্বেদ পাই।
এবার খ্রিস্টপূর্ব 599 থেকে 900 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। 900 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এখানে আমরা কি পাই? প্রাকৃত পৈঙ্গলের রচনা পাই, অশোকের শিলালিপি পাই, এগুলো পাই। এখানেও কিন্তু বাংলার কোনো সম্পদ নেই। নব্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ নবম শতাব্দী থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত। এই নব্য ভারতীয় আর্য ভাষার আদিম সম্পদ, প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যার সঙ্গে নব্য ভারতীয় আর্য ভাষা কথাটা যুক্ত আছে, ওখানে কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলে ফেললে চলবে না। নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা হচ্ছে নবম শতাব্দী থেকে। আর একটু খেয়াল করে দেখো, চর্যাপদ কিন্তু লেখা হয়েছে ওই নবম, দশম, দ্বাদশ এই টাইমটাকেই ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই চর্যাপদ কিন্তু প্রাচীন ভারতীয় বা মধ্য ভারতীয় আর্য ভাষার সম্পদ নয়। চর্যাপদ হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার আদিম নিদর্শন এবং প্রাচীন বাংলার আদি নিদর্শন। প্রাচীন বাংলার আদি নিদর্শন বলা যেতে পারে, কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন নয়, কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়তে চর্যাপদের কোনো অস্তিত্বই নেই, বাংলা ভাষার কোনো অস্তিত্বই নেই, এটা অনেক পূর্বের কথা। তো এই জায়গাটাকে প্রথম ক্লিয়ার করতে হবে। আমরা চর্যাপদকে প্রাচীন প্রাচীন শুনতে শুনতে হয়তো বলে দেবো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সম্পদ, তা কিন্তু না, অবশ্যই নব্য ভারতীয় আর্য ভাষার সম্পদ। এবার এই চর্যাপদের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে যে তৎকালীন সময়ে, অর্থাৎ যখন চর্যাপদ লেখা হচ্ছে, তখন এই ভাষাটাকে বলা হচ্ছে আলো আঁধারি ভাষা, অর্থাৎ একটা কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। এই সময়টাতে এই ধরনের ভাষা প্রয়োগের কারণ কি না, এই সময়েতে ব্রাহ্মণ্য ধর্ম অনেক বেশি মজবুত আকারে সমাজে বিলং করছে, ব্রাহ্মণ্য ধর্ম সমাজকে নিয়ন্ত্রণ করছে। সেই জন্য বৌদ্ধ বিভিন্ন লেখকরা, পণ্ডিতরা, বৌদ্ধ ব্যক্তিত্বরা, বৌদ্ধ কবিরা, তারা কিন্তু নিজেদেরকে আড়ালে রেখে নিজেদের কথাগুলোকে আড়াল করে বলার চেষ্টা করছেন, সম্পূর্ণভাবে বলতে পারছেন না। এটা এক নম্বর গেল। সেই জন্য আলো আঁধারি ভাষাতে চর্যাপদ লেখা হয়েছে। এই কথাগুলো কিছু বোঝা যায়, কিছু বোঝা যাচ্ছে না। তারা কি বলতে চাইছেন? তারা বলতে চাইছেন আজকের দিনে বর্তমান কালে দেখো আমাদের বিভিন্ন সন্ন্যাসী, মনীষী যেমন আমাদের জীবনকে ভালো রাখার কথা বলেন। একটা মানুষের জীবন কি করে ভালো করে কাটবে, শান্তি জীবনে কিভাবে থাকবে, আমাদের জীবনের মোক্ষ বা নির্বাণ বা মুক্তি লাভের জন্য আমাদের কি কি করতে হবে, আমাদের জীবন শৈলী কেমন হওয়া উচিত, আমাদের জীবন শৈলীর মধ্যে লোভ, লালসা, ইন্দ্রিয়কে কিভাবে নিয়ন্ত্রণ করব, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে তবে জীবনের যে শান্তি তৃপ্তির জায়গা পাবো, সেটা কোন উপায়ে হবে, আজকেও তো বিভিন্ন মনীষী বিভিন্ন ধর্মের প্ল্যাটফর্ম থেকে বলছেন। চর্যাপদও ঠিক সেই জিনিস। মানুষের জীবনশৈলী অনেক উন্নত, রুচিশীল এবং উন্নত করে তোলার জন্য এই আমাদের কবিগণ, বাঙালি কবিগণ, কতজন কবিগণ? 24 জন। 23 বা 24-এর একটা মতান্তর থাকে, তো 24 জন পদকর্তা আমরা এখান থেকে পাবো। এই 24 জন পদকর্তা বিভিন্ন কবিতা লিখেছেন, টুকরো টুকরো কতকগুলো কবিতা, যে কবিতার মধ্যে কিন্তু আমাদের জীবন শৈলী কেমন হবে সে সম্পর্কে বলা আছে। তো চর্যাপদ হচ্ছে যেরকম টুকরো টুকরো কতকগুলো কবিতা, যে কবিতাগুলো বাঙালি মানুষদের, মানে সব মানুষদেরই জীবন শৈলী কেমন হবে সে সম্পর্কে কথা আছে। আর বাংলার নদ নদী, বাঙালি হচ্ছে জীবন শৈলী, বাঙালির পশু পাখি, এই সমস্ত কথাগুলো উল্লেখ করা রয়েছে একটু আড়াল করে। তো এই হচ্ছে চর্যাপদ। এবারে আবিষ্কার হয়েছিল এটা 1907-এ, প্রকাশিত হয়েছিল 1916-তে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করলেন। কিন্তু এই চর্যাপদ এটা আসলে যখন প্রকাশিত হয়েছিল তখন অনেকগুলো গ্রন্থ একসঙ্গে প্রকাশিত হয়েছিল, মূলত চারটে, অনেকগুলো মানে চারটে গ্রন্থ, অর্থাৎ ওই নেপাল থেকে আবিষ্কার করা ওই যে পুঁথিটা, মানে যাকে আমরা বলছি চর্যাচর্য বিনিশ্চয়, একই সঙ্গে সরহবজ্রের দোহা, ডাকার্ণব এবং তোমার হচ্ছে গিয়ে সরহবজ্রের দোহা, ডাকার্ণব এবং কৃষ্ণচার্যের দোহা। কি কি বললাম? চর্যাচর্য বিনিশ্চয়, কৃষ্ণচার্যের দোহা, সরহবজ্রের দোহা এবং ডাকার্ণব, এই চারটি গ্রন্থকে একসঙ্গে প্রকাশ করা হলো। 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নাম নিয়ে প্রকাশ করা হলো। তো এই চর্যাপদ সম্পর্কে আমরা মোটামুটি জানি। এখানে যে আমাদের ধর্মের বা দেহতত্ত্বের কথা আছে, সেখানে 4টি চক্রের কথা আছে, তাই না? কি কি সেই চক্রগুলো? ধর্মচক্র, প্রথমে আমরা বলবো যে কি, নির্মাণ চক্র, সম্ভোগ চক্র, ধর্মচক্র, মহাসুখ চক্র। কি বললাম? নির্বাণ চক্র। প্রথমে নির্বাণ বলবো না, আমরা নিচের দিক থেকে বলবো। আমরা বলবো যে তোমার হচ্ছে
নির্মাণ চক্র কোথায় রয়েছে? মাথায়। মাথায় রয়েছে কি? মহাশোক চক্র। প্রথমটা হচ্ছে যে একদম আমাদের মেরুদণ্ডের শেষে। তারপরে হচ্ছে কি? সম্ভোগ। তারপরে রয়েছে কি? ধর্ম। তারপরে রয়েছে কি? নির্বাণ। তো এই চারটি চক্রের কথা রয়েছে। সম্ভোগ চক্র রয়েছে তোমার নাভিতে, ধর্মচক্র রয়েছে বক্ষে, মহাশোক চক্র রয়েছে মাথায় বা মস্তিষ্কে। ঠিক আছে? তো এই চারটি চক্রের কথা রয়েছে। প্রথমটি আমি বলতে বলতে এই মুহূর্তে ভুলে গেছি, এক্ষুনি আমার মনে পড়লে বলে দিচ্ছি। দেখো, তো এই চারটি চক্রের কথা আমরা জানবো। আর একই সঙ্গে দেখবে যে ওখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের যে শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি, এই শক্তি আমাদের উত্থাপিত করতে হবে মস্তিষ্কে, যা রয়েছে মেরুদণ্ডে বা সুষুম্নার শেষ প্রান্তে। এই শক্তিকে আমাদেরকে তুলতে হবে কোথায়? মস্তিষ্কে। কার মধ্যে দিয়ে? যোগের মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে। কিন্তু সেই ওঠার পথ কি হবে? ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। সুষুম্না কাণ্ড বলতে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে সুষুম্না কাণ্ড থাকে, সেটি হচ্ছে সব থেকে পবিত্র পথ। এই পবিত্র পথ দিয়ে আমাদেরকে এই শক্তিকে জাগ্রত করে মস্তিষ্কে আনতে হবে, অর্থাৎ মহাসুখ চক্রে আনতে হবে। ইরা, পিঙ্গলা হচ্ছে কর্দমাক্ত পঙ্কিল পথ। এই পথ অপবিত্র। তাই সুষুম্না হচ্ছে একটা সুন্দর পথ এবং এই পথ পবিত্র। এই পবিত্র পথ দিয়েই কিন্তু আমাদেরকে এই কুলকুণ্ডলীর শক্তিকে জাগ্রত করে মহাসুখ চক্রে অর্থাৎ মস্তিষ্কে স্থাপন করতে হবে। এই হচ্ছে চর্যার তত্ত্ব। কিন্তু এসএলএসটি এক্সামে কিন্তু আমাদেরকে এত তত্ত্ব, এত বোদ্ধার কোনো প্রয়োজন নেই। এসএলএসটি কিন্তু একটা ইনফরমেটিভ এক্সাম। এখানে আমরা যত বেশি তথ্য মুখস্থ করতে পারবো, যত বেশি বলতে যে তথ্যগুলো প্রয়োজনীয়, এই তথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে এই পরীক্ষাটা। এটা কিন্তু কঠিন কোনো বিশ্লেষণের উপর দাঁড়িয়ে নেই। প্রথমত এমসিকিউ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে বিশেষ কোনো নলেজের যে বারবারন্ত, সেটি শুধুমাত্র কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না, আসবে ইনফরমেশন। তাহলে আমরা এই নির্মাণ চক্র, যেটা বলতে বলতে আমি আটকে গিয়েছিলাম, নির্মাণ চক্র, ধর্মচক্র, সম্ভোগ চক্র এবং মহাসুখ চক্র, এই যে চারটি চক্রের কথা আছে। নির্মাণ চক্র একদম নিচেই, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের শেষ অংশে নির্মাণ চক্র। তারপরে কি রয়েছে? সম্ভোগ চক্র। সম্ভোগ চক্র হচ্ছে সম্ভোগ মানে নাভিতে রয়েছে। ধর্মচক্র রয়েছে বক্ষে এবং মহাসুখ চক্র রয়েছে মস্তিষ্কে। তো আমাদের এই মূল শক্তিকে, সেই শক্তিকে সুষুম্নার মধ্য দিয়ে মস্তিষ্কে উত্থাপিত করতে হবে, তাহলে মানুষের জীবনের মোক্ষ বা মুক্তি আসবে। তো চর্যাপদের এই তত্ত্বের কথা আমাদের জানার দরকার নেই, আমরা ইনফরমেশন গুলো জেনে রাখবো। আবিষ্কার, প্রকাশ, কোথা থেকে প্রকাশ, কে কি নাম দিলেন, তার কতগুলো পদ রয়েছে, কোন রাগিনী বেশি, কোন কবির কতগুলো পদ আছে। দেখো, এই যে 24 জন পদকর্তা আছে, তাদের কার কতগুলো পদ আছে, সেগুলো আমরা ক্লাসের সময়তে, মক টেস্টে, বিভিন্ন প্র্যাকটিস সেটে বা ক্লাস আলোচনা করব। আমি একটু আজকে ভার্বালি আলোচনা করে দিচ্ছি। দেখো, আমাদের চর্যার পদকর্তাদের মধ্যে আদি পদকর্তা লুইপা, তার 2টি পদ রয়েছে, আমরা এটা জানি। এবং কান্নপার বেশি সংখ্যক পদ রয়েছে, 13টি পদ রয়েছে। আর একজন পদকর্তা আছেন ভুসুকুপা, তার 8টি পদ রয়েছে। সরহপা, তার 4টি পদ রয়েছে। কুকুরিপা, তার 3টি পদ রয়েছে। শান্তিপা, সবরপা, 2টি করে পদ রয়েছে। আর বাকি সবার 1টি করে পদ রয়েছে। আমরা কিভাবে মনে রাখবো? সব থেকে বেশি পদ রয়েছে কান্নপা। কান্নপায়ের পদ হচ্ছে বেশি, কত? 13টি। তারপরে কার বেশি পদ রয়েছে? ভুসুকুপা, 8টি। সরহপা, 4টি। কুকুরিপা, 3টি। শান্তি, সবর, লুই, 2টি করে পদ রয়েছে। বাকি সমস্ত কবির পদ রয়েছে 1টি করে। একটি কোশ্চেন এসেছিল চর্যাপদ থেকে, বাংলা সাহিত্যে নাটক কথাটি প্রথম কোথায় পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায়? অবশ্যই বিনা পায়ের একটি পদ আছে, বিনা পা। বিনা পা বলে একজন কবি রয়েছেন, তার একটি পদে নাটক কথাটি প্রথম পাওয়া যায়। তো এরকম প্রশ্ন কিন্তু এসেছে, অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেন কিন্তু এখানে আসবে। আসবে না বাংলার ভৌগোলিক সংস্কৃতি, আসবে না চর্যাপদের ধর্মতত্ত্ব, চর্যার সাহিত্যিক মূল্য, এগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নে আসতে পারতো। এমসিকিউতে কিন্তু এগুলো আসবে না, এমসিকিউতে আসবে তথ্যমূলক প্রশ্ন। তাই অবশ্যই চর্যাপদ সম্পর্কে যে যে দিকগুলো আলোচনা করলাম, এই তথ্যগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট টপিক কি রয়েছে আমাদের আজকে? শ্রীকৃষ্ণ কীর্তন। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অবশ্যই কার লেখা? একজন ব্যক্তিত্বের লেখা, বরু চণ্ডীদাস। চর্যাপদ কিন্তু অনেকগুলো কবির একটা কবিতার সংকলন গ্রন্থ, আর আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু একজন ব্যক্তিত্বের একটি লেখা গ্রন্থ। তার নাম কি? বরু চণ্ডীদাস। তো চর্যাপদ তো লেখা হয়েছিল মোটামুটি ধরে নেওয়া হচ্ছে
দশম থেকে দ্বাদশের মধ্যে, অর্থাৎ দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী, এই 200 বছরের মধ্যে কোনো একটা সময়ে চর্যাপদ লেখা হয়েছিল, এটা ধরে নেওয়া হয়েছে। মোটামুটি এর মধ্যে গবেষকরা স্থির করছেন। দ্বাদশ শতাব্দী, বাংলাতে এসেছে তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণের ফলে বাংলা বিপর্যস্ত। কিসে কিসে বিপর্যস্ত? তুর্কি আক্রমণের ফলে বাংলা অর্থনীতিতে, রাজনীতিতে চারিদিকভাবে বিপর্যস্ত। একটা আক্রমণ যখন আসে তখন একটা জাতিকে পঙ্গু করে দেয়, কেননা একটা জাতি অত্যন্ত ক্রাইসিসের মধ্যে থাকে, জীবন সংকটের মধ্যে থাকে, আমাদের আর্থিক ক্রাইসিসের মধ্যে থাকে। তো ক্রাইসিস পিরিয়ডে নিশ্চয়ই কোনো ক্রিয়েটিভিটি থাকে না, ক্রাইসিস পিরিয়ডে বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। তাই আমরা এই 1200 থেকে 1350, 1200 থেকে 1350 এই টাইমটাকে, 1200 থেকে 1350 এই টাইমটাকে আমরা কি বললাম? অন্ধকার যুগ। যদিও তোমরা ক্লাস 11-এর যে বর্তমান যে ভাষা সংস্কৃতি সাহিত্যের বইটা রয়েছে, এই বইতে কিন্তু বেশ কিছু তথ্য ভুল আছে, গুরুত্ব দেবে না। তোমরা যেটা জানো, 1200 থেকে 1350 এই টাইমটাকে কিন্তু অন্ধকার যুগ বলে ট্রিট করা হবে। এই টাইমটার মধ্যে বাংলা সাহিত্যের বিশেষ কোনো উল্লেখযোগ্য সৃষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না, যা আমাদেরকে আজও সাহায্য করছে না, কিছু ভালো সৃষ্টি নেই। এই 1350-এর পর থেকে, এর মধ্যে 1350-এর পর থেকে 1500, 1350-এর পর থেকে 1500 সাল, এর মধ্যে অর্থাৎ এই 150 বছরের মধ্যে মোটামুটি ভাবে শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। আমাদের বরুচণ্ডীদাস এই চতুর্দশ পঞ্চদশ শতকে শ্রীকৃষ্ণ কীর্তন লিখলেন। যদি বলা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তনের সময়কাল কি, শ্রীকৃষ্ণ কীর্তন কখন লেখা হয়েছে, আমাদেরকে অবশ্যই করতে হবে কি, শ্রীকৃষ্ণ কীর্তন রচনা হচ্ছে চতুর্দশ পঞ্চদশ শতাব্দী, অবশ্যই চতুর্দশ পঞ্চদশ শতাব্দী শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হচ্ছে কি, চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে। কেমন, কি বললাম? চতুর্দশ পঞ্চদশ শতাব্দী, চতুর্দশ পঞ্চদশ। এবার আমি এখানে একটা জিনিস তোমরা জানো নিশ্চয়ই, তা সত্ত্বেও একটু ক্লিয়ার করার চেষ্টা করি। চতুর্দশ শতাব্দী বলতে কি? চতুর্দশ শতাব্দী বলছে 1300 থেকে 1400। পঞ্চদশ শতাব্দী মানে কি? 1400 থেকে 1500। অর্থাৎ চতুর্দশ পঞ্চদশ শতাব্দী মানে, চতুর্দশ পঞ্চদশ শতাব্দী মানে 1301 থেকে 1500 এই টাইমটাকে বোঝায়। এবার আমরা তো একটু আগে বললাম যে 1350 পর্যন্ত অবশ্যই অন্ধকার যুগ। স্বাভাবিকভাবেই আমরা চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধের পর থেকে, কাজে আমরা 1350 থেকে বলতেই পারি, এর পর থেকে 1500 এর মধ্যে বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন। তো লিখেছেন, তো তিনি লিখেছিলেন বলে তো আমরা আজকে মনে করেছি, যখন লিখেছিলেন তখন তো আমরা কেউ জানি না, আমরা কেউ জানতামও না যে বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন লিখছেন গো, বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন লেখা প্রায় অর্ধেক হয়ে গেছে, বাঙালি জানছে, এরকম তো হয়নি। শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন, সেই পুঁথি পাওয়া যাচ্ছে কোথায়? বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। তো এই পুঁথিটি আবিষ্কার করলেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। অর্থাৎ মানুষের যারা গবেষণাধর্মী বিভিন্ন তথ্য খোঁজেন, বা যে সমস্ত তথ্য নিয়ে তারা আলোচনা করার জন্য বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করেন, লাইব্রেরি ভিজিট করেন, তাদের হাতে পড়েছিল এই গ্রন্থটি। সেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একটা চিরকুট ছিল সেই প্রবন্ধের মধ্যে, সেই পুঁথির মধ্যে। সেখান থেকে মনে করা যেতে পারে যে কাব্যটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন হওয়া উচিত। তো এটা আবিষ্কার হলো 1909 সালে। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল, আমরা দেখলাম যে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল আমাদের কবে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল আমাদের 1907-এ। তো শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হলো 1909 সালে। তো এই 1909 সালের পর থেকে 1916 সালেই কিন্তু প্রকাশিত হলো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা। তাহলে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশকালটা দুজনেরই কিন্তু 1916। এবং কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ করলেন কে? ওই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয়েছে এই কাব্যটি। তো প্রকাশিত হওয়ার সময় দেখা গেল এটা একটা বৃহৎ কাব্য। এখানে রাধা কৃষ্ণের লীলা বিষয়ক বিভিন্ন পর্বে বিভক্ত, সেটি কটি খণ্ড রয়েছে? 13টি খণ্ড। কি কি জানবো আমরা এখান থেকে? অবশ্যই প্রত্যেকটি খণ্ডের নাম পরপর মুখস্থ রাখতে হবে। কেন বলছি? বাই চান্স তোমাকে বলল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 6ষ্ঠ খণ্ডের নাম কি, আমরা ওখানে কিন্তু হাত রাখবো,
অপশন 4টি দেওয়া রয়েছে, কিন্তু ষষ্ঠ খণ্ড কোনটি সেটা যদি মুখস্থ না রাখি তাহলে বলতে পারবো না। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামগুলো মুখস্থ রাখবে। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ। এই ওয়েতে মুখস্থ রাখতে বলবো। তার কারণ হচ্ছে এটা মুখস্থ রাখতে গেলে, রাখতে পারলে আরো দুটো জিনিস খুব সুন্দর সহজে মুখস্থ রাখা যাবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে কতগুলি পদ আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে কতগুলি সংস্কৃত শ্লোক আছে, আমি সংখ্যাগুলোকে মুখস্থ রাখবো। তাহলে আমি কি করলাম, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলোকে আমার কাছে থরলি মুখস্থ আছে, প্রত্যেকটা খণ্ডকে সিকোয়েন্স মেনটেন করে, ভুল হবে না। বহুবার নিজেকে ভেরিফাই করে নাও যে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের প্রত্যেকটা খণ্ড পর পর মুখস্থ আছে কিনা। যদি সেটা পর পর মুখস্থ থাকে, তাহলে যদি বলা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে কতগুলি পদ আছে, আমরা কতগুলো সংখ্যাকে মুখস্থ করতে পারবো। 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 27, 41, 69। কি বললাম? 9, 26, 112, এরকম ভাবে 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 27, 41, 69, এই সংখ্যাগুলোকে মুখস্থ রাখবো। তার মানে জন্মখণ্ডে 9টি পদ, তাম্বুল খণ্ডে 26টি পদ, দান খণ্ডে 112টি পদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সব থেকে বড় খণ্ড হচ্ছে দান খণ্ড, 112টি পদ রয়েছে। আচ্ছা, তাহলে 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 30, 10, 22, 5, 27, 41, 69, 27, 41, 69। আমরা এই সংখ্যাগুলোকে মুখস্থ করে যদি রাখতে পারি, তাহলে কোন খণ্ডে কতগুলি পদ আছে বাম দিক থেকে ডান দিকে আমরা মিলিয়ে নিতে পারি। অর্থাৎ জন্মখণ্ডে 9টি, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ। এই সংখ্যাগুলো কিন্তু আমাদের কাছে খুব সহজে মনে থেকে গেল কোন খণ্ডে কতগুলি পদ রয়েছে। তাহলে প্রথম দরকার কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রত্যেকটা খণ্ডকে পরপর মুখস্থ রাখা। তারপরে এই সংখ্যাগুলোকে মুখস্থ করা পর পর, এটা যদি আবার ঘেঁটে যায় তাহলে কিন্তু মুশকিল, তাহলে সমস্ত কিছু গোলমাল লেগে যাবে, আর কিন্তু কিছু তালগোল পাবে না। কাজেই এই সংখ্যাগুলোকে পরপর মুখস্থ রাখবে। এই সংখ্যাগুলো আলটিমেট খণ্ড অনুযায়ী পরপর আসবে, এগুলো হচ্ছে পদ সংখ্যা, কোন খণ্ডে কতগুলো পদ আছে। নেক্সট হচ্ছে সংস্কৃত শ্লোক আছে, কোন খণ্ডে কতগুলো সংস্কৃত শ্লোক আছে আমরা এটাকে খেয়াল করতে হবে। সেটাও সেরকম একটা সংখ্যা আমরা মুখস্থ রাখতে পারি, এবং সেই সংখ্যাগুলোকে আমাদেরকে এখানে খণ্ড অনুযায়ী বার করতে পারবো। তাহলে খণ্ডগুলোকে পরপর মুখস্থ রাখা জরুরি। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আমাদের এই ইনফরমেশন গুলো রাখতে হবে। আবিষ্কার, প্রকাশ, কবে আবিষ্কার, কবে প্রকাশ, কি নামে, কোথা থেকে, কতগুলি সংস্কৃত শ্লোক আছে, কতগুলি পদ আছে, কতগুলি খণ্ড আছে, এবং কোন রাগিনী বেশি করে গাওয়া হয়েছে, এগুলো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে দেখতে হবে। অবশ্যই যে কোনো একটা সাহিত্যের ইতিহাস বইকে তোমরা ফলো করবে, তাহলে আমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে ওই সাহিত্যের ইতিহাস বইটিকে একটুখানি রিডিং পড়লে কিন্তু প্রিপারেশনটা তোমাদের হয়ে যাবে। তো আমরা আজকে দেখি আমাদের পরবর্তী টপিক কি রয়েছে। প্রাবন্ধিক বিদ্যাসাগর, এটা হচ্ছে আধুনিক যুগ থেকে, বাংলা সাহিত্যের ইতিহাসের এটা হচ্ছে আধুনিক যুগের পাঠ। প্রাবন্ধিক বিদ্যাসাগর, প্রাবন্ধিক বিদ্যাসাগর থেকে অবশ্যই কি কি রাখতে হবে, তার রচনাগুলোকে দেখতে হবে। তিনি কোন কোন গ্রন্থ রচনা করেছেন, তার মৌলিক রচনা কোনগুলি, তার অনুবাদমূলক রচনা কোনগুলি, তার ব্যঙ্গাত্মক রচনা কোনগুলি, আর তার সময়কাল, জন্ম এবং মৃত্যু, এই অংশটুকু যে কোনো সাহিত্যের ইতিহাসের বইতে রয়েছে, সেগুলোকে দেখলেই কিন্তু হয়ে যাবে। আমরা প্রচুর পরিমাণে এই টপিকগুলো থেকে প্রশ্ন প্র্যাকটিস করব। আমাদের আশা করছি যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিশ্চিতভাবে এই এপ্রিল মাস থেকে এই জুন মাস পর্যন্ত এই 3 মাসে সমস্ত কিছু নোটস পত্র রেডি করে এখন প্র্যাকটিসের জন্য অপেক্ষা করছো। উড়ান পাঠশালার আমাদের এসএলএসটি বাংলা ক্লাসগুলোতে প্রচুর পরিমাণে প্রশ্নের আনসারের প্র্যাকটিস হবে, এবং আমি তোমাদেরকে বলে দেবো যে এই কোশ্চেনটা সিলেবাসের এই পার্সপেক্টিভ থেকে নেওয়া হয়েছে, এই রকম ভাবে এর উত্তর করার কথা আমি ভাবছি। কাজেই তোমরা ক্লাসের সঙ্গে থাকলে নিশ্চিতভাবে প্রচুর প্রশ্নকে ফেস করতে পারবে। আর এমসিকিউ হচ্ছে এই ধরনের পরীক্ষা যেখানে প্রশ্ন ফেস করব যত বেশি, তত বেশি তুমি ইমপ্রুভ করতে পারবে, যত বেশি কোয়েশ্চেন ফেস করবে। এখানে কিন্তু প্রচুর নলেজ কিংবা খুব ক্রিয়েটিভিটি, খুব অ্যানালিটিক্যাল পাওয়ার একদমই দরকার নেই।
প্রচুর পরিমাণে তথ্য তোমাকে মাথার মধ্যে ধরে রাখতে হবে এবং 4টে অপশনের মধ্যে থেকে তোমাকে যেন পাজেল করতে পারবে না এমন কিছু কোয়েশ্চেন তোমাকে এখানে ফেস করতে হবে। তো আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, নেক্সট হচ্ছে প্রাবন্ধিক বঙ্কিম। বিদ্যাসাগর সম্পর্কে আমরা যে জিনিসগুলো খেয়াল করব, প্রাবন্ধিক বঙ্কিম সম্পর্ক কিন্তু আমরা সেইগুলোই খেয়াল করব, তার জন্ম মৃত্যু, তার উল্লেখযোগ্য প্রাবন্ধিক প্রবন্ধ গ্রন্থগুলো, যেগুলো তোমরা অবশ্যই তোমাদের কাছে গ্রাজুয়েশন করতে গিয়ে, মাস্টার ডিগ্রি করতে গিয়ে কোনো না কোনো সাহিত্য ইতিহাসের বই রয়েছে এবং সেই বইগুলো থেকে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই নোটস করে রেডি করে ফেলেছো এবং পড়ছো মুখস্থ করছো। আজকের ক্লাসে আমরা অবশ্যই এই টপিকগুলোর উপর থেকে কোয়েশ্চেন চয়েস করে নিয়ে এসেছি, এমসিকিউ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই নিজেদেরকে যাচাই করতে সাহায্য করবে। নিজেদের পড়াশোনা কোন অবস্থায় আছে, অপশন থেকে সঠিকটাকে চয়েস করতে পারছো কিনা, অপশনগুলো থেকে তোমরা নিজেকে আলাদা করতে পারছো কিনা, বাকিগুলো থেকে আলাদা করতে পারছো কিনা, উত্তরটাকে চয়েস করতে পারছো কিনা, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো আমি আসছি সেই কোয়েশ্চেন আনসারের দিকে। কালিদাস কি হয়েছে? কালিদাস হচ্ছে আমাদের অনুবাদ অনুষঙ্গ। ভারতীয় সাহিত্যিক রয়েছেন 10 জন, বিদেশি সাহিত্যিক রয়েছেন 10 জন। আমাদের এসএসসি সিলেবাসে, মানে এসএলএসটি বাংলা সিলেবাসে অনুবাদ অনুষঙ্গ যে পোর্শনটা রয়েছে সেখানে আমাদের রয়েছে কালিদাস। ভারতীয় সাহিত্যে কালিদাস রয়েছেন, এরকম 10 জন রয়েছেন। কালিদাস, শূদ্রক, তার সঙ্গে রয়েছে আয়াপ্পা পানিকর, তারপরে তোমাদের রয়েছেন আমাদের হচ্ছে আমাদের মুন্সি প্রেমচাঁদ, অমৃতা প্রীতম, এরকম 10 জন ভারতীয় সাহিত্যিক রয়েছেন যারা অবাঙালি। অবাঙালি মানে বাংলার বাইরের সাহিত্যিক, সংস্কৃতের বিজয় তেন্ডুলকর, মারাঠি আয়াপ্পা পানিকর, মালায়ালাম, মুন্সি প্রেমচাঁদ হিন্দি, আমাদের রয়েছেন উর্দু ভাষার সাহিত্যিক রয়েছেন। তো এরকম যারা আমাদের রয়েছেন তাদেরকে আমরা পড়বো। তো কালিদাস হচ্ছে সেই টপিকটা, প্রথম টপিক কালিদাস। শেক্সপিয়ার রয়েছে আমাদের বিদেশি সাহিত্যের, যে বিদেশি সাহিত্যিকদের মধ্যে প্রথম যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেক্সপিয়ার, একজন ইংরেজি সাহিত্যিক রয়েছেন। তো ইংরেজি থেকে রয়েছেন তেমন রয়েছে আমাদেরকে আমেরিকান, রাশিয়ান, জার্মান, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রদেশের সাহিত্যিকদেরকে পড়তে হচ্ছে ওখানে। আমরা এখান থেকে কি পড়বো? আমরা এখান থেকে শুধু তাদের রচনাগুলো পড়বো। তোমরা অনেকেই কনফিউজ যে এই অনুবাদ অনুষঙ্গগুলো থেকে আমরা কি পড়বো, কোথায় পাবো। দেখো, অনুবাদ অনুষঙ্গের বই খুবই কম রয়েছে বাজারে, একটি আধটি বই আছে, অবশ্যই তোমরা সেগুলো কিনে নিতে পারো। তাছাড়া যদি একান্তই আর সুযোগ না হয়, কেউ দূরে থাকো, কলকাতা থেকে অনেক দূরে থাকো, বা বইটি কেনা সম্ভব হচ্ছে না, তোমরা অবশ্যই অনুবাদ অনুষঙ্গের পাঠটা নিশ্চিতভাবেই গুগল থেকে ফলো করেও করতে পারো। এখান থেকে করলেও কিন্তু হবে, কারণ অনুবাদ অনুষঙ্গগুলো থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন আসবে না। কি কি আসবে? এক একজন লেখকের শ্রেষ্ঠ রচনা কোনগুলি সেগুলো থেকে প্রশ্ন আসবে। এক একজন, যেমন ধরো কালিদাসের নাটক কোনগুলি আছে, কালিদাসের কাব্য কোনগুলি আছে, সেই নাটকগুলি কটি অঙ্কে বিভক্ত, এই কাব্যগুলি কটি স্বর্গে বিভক্ত, ব্যাস, এর বেশি কিন্তু কিছুই আসবে না। তাই তোমরা, আমি বলবো যে বাজারে তুলনামূলক সাহিত্যের বেশ কিছু বই রয়েছে, তার সঙ্গে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস, এবং এই 16 সাল থেকে এসএলএসটিতে এই টপিকটি আসার ফলে দু একটি বই বাজারে এসেছে অনুবাদ অনুষঙ্গের, সেগুলো তোমরা নিশ্চিতভাবেই বই বাজার থেকে কিনতে পারো। সেগুলো সব টেক্সট বই, কোনো নোট বইকে আমি ফলো করতে বলছি না, অবশ্যই টেক্সট বই ফলো করতে পারো। সেগুলো করলে কিন্তু এখান থেকে কিছুটা উপকার পাবে। এছাড়া উড়ানের ক্লাসগুলির সঙ্গে থাকো, অবশ্যই কোন লেখকের কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমাদের ক্লাসে আলোচনা হবে। পরেরটা হচ্ছে দেখো কোনি। তোমরা জানো যে আমাদের ক্লাস 10-এ পাঠ্য আছে কোনি বলে একটি উপন্যাস, 14টি পরিচ্ছেদে এই উপন্যাসটি বিভক্ত। আজকে আমরা কোনি উপন্যাসের 1 নম্বর থেকে দু একটি কোশ্চেন আলোচনা করব, যে কোনি উপন্যাসের 1 নম্বর থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আমরা আলোচনা করতে পারি বা খেয়াল করতে পারি। দেখো, একটা উপন্যাস থেকে অসংখ্য প্রশ্ন হতে পারে, কিন্তু যখন পড়বো তখন যে লাইনগুলো আমাদেরকে খুব বেশি দাগ কেটে দিয়ে যায়, আমাদের মনে খুব বেশি আলোকপাত করে, সেই লাইনগুলোকে বেশি গুরুত্ব দেব। সেগুলোই আজকের ক্লাসের আলোচ্য বিষয়। বাদবাকি প্রত্যেকটি টেক্সট থেকে আমরা কম বেশি আলোচনা করে দিয়ে ক্লাসটির দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো শুরু করি আমাদের আজকের প্রশ্ন উত্তরের জায়গাটা। দেখো, কালিদাস থেকে একটা প্রশ্ন নিয়েছি। কালিদাসের মেঘদূতম কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের মেঘদূত কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? আমি এই কোশ্চেনটা একটু মানে বুঝিয়ে দিই যে কি বলতে চাইছি। তোমরা জানো যে কালিদাসের মেঘদূতম বলে একটা কাব্য আছে, যেখানে যক্ষ রাজা
পূর্ব মেঘ, উত্তর মেঘ, এই যে প্রেমের কাব্য রয়েছে মেঘদূতম, এই মেঘদূতম কাব্যে যে কাহিনী, এই কাহিনীকে অবলম্বন করে রবীন্দ্রনাথ মেঘদূত নামে একটা কবিতা লিখেছেন। কি বললাম, কালিদাসের কিন্তু মেঘদূতম একটা বড় কাব্য। এই কাব্যের যে মূল কাহিনী, এই কাহিনীকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর একটি সংক্ষিপ্ত কবিতা লিখেছেন মেঘদূত নামে। এই মেঘদূত কবিতাটা, রবীন্দ্রনাথের এই মেঘদূত কবিতাটা তার কোন কাব্যে রয়েছে? আমার কোশ্চেনটা কিন্তু এটা, কোশ্চেনটা আগে বুঝতে পারছো কিনা দেখো। কালিদাসের মেঘদূতম কাব্যের অবলম্বনে রবীন্দ্রনাথ যে মেঘদূত কবিতাটা লিখেছেন, সেই কবিতাটা রবীন্দ্রনাথের কোন কাব্যে আছে? অবশ্যই হচ্ছে মানসী। মানসী কাব্যে কিন্তু তার একটা মেঘদূত বলে কবিতা আছে। এই কবিতাটার কথা আমরা বলছি। কোশ্চেনটার মুড হচ্ছে এরকম। হলো। নেক্সট কোশ্চেন, শ্রীরামপুর নগর কবে স্থাপিত হয়? 2016 সালে। 2016 সালে এসএলএসটি পিজিতে, 2016তে বাংলা পিজিতে অর্থাৎ 11-12 এর পরীক্ষায় কোশ্চেনটা এসে গেছে। শ্রীরামপুর নগর কারা প্রতিস্থাপিত করেছিলেন? 2016 সালে এসএলএসটির এইচএসএ অর্থাৎ 11-12 এই কোশ্চেনটা এসেছিল। এক্স্যাক্টলি এটা না, এসেছিল শ্রীরামপুর নগর কারা প্রতিষ্ঠিত করেছিলেন, এটা এসেছিল। আমি এখানে কোশ্চেনটা কি দিয়েছি? শ্রীরামপুর নগর কবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, কোশ্চেনটা দিলাম কোথা থেকে? কোশ্চেনটা দিলাম ক্লাস 9 এর সাহিত্য সম্ভার বাঙ্গালার ইতিহাস। বাঙ্গালার ইতিহাস এখান থেকে দিলাম। কোশ্চেনটা দিলাম ক্লাস 9 এর সাহিত্য সম্ভার বাঙ্গালার ইতিহাস, এখান থেকে। এখানে দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাও। কোথায় আছে বইয়েতে লাইনটা আমি বলে দিচ্ছি। দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাও, নিচের দিকে একটা জায়গায় এসো, দিনে মারেরা 1756 খ্রিস্টাব্দে, লাইনটার একদম বাম দিকে দেখো আছে। দ্বিতীয় পৃষ্ঠার বাম দিকের পৃষ্ঠাতে অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠাতে নিচের দিকে চলে এসো, বাঙ্গালার ইতিহাসের দ্বিতীয় পৃষ্ঠার নিচের দিকে দেখো, ওখানে বলা রয়েছে 1756 খ্রিস্টাব্দে দিনে মারেরা শ্রীরামপুর নগর স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, তারকবাবু বমযাত্রীর ডায়েরির কথা, বমযাত্রীর ডায়েরির কথককে কি রঙের খাতা দিয়েছিলেন? প্রথম অনুচ্ছেদে তোমরা দেখবে যে মানে বমযাত্রীর ডায়েরি গল্পে প্রথম দিকটায় দেখবে যে খাতাটি যখন পেয়েছিলেন তারপরে খাতাটি রং পাল্টে পাল্টে যাচ্ছে, রংটা পাল্টে যাচ্ছে। মানে শঙ্কু যখন খাতাটি প্রথম হাতে নিয়েছিলেন তখন একরকম রং ছিল, পরে যখন তিনি রেখে দিয়েছিলেন তারপর আবার দেখতে গেলেন তখন রংটা যেন মনে হচ্ছে পাল্টে গেল। প্রথম তিনি বুঝতে পারেননি, কিন্তু শঙ্কুর সন্দেহ হচ্ছে খাতাটির রং যেন পাল্টাচ্ছে মনে হচ্ছে। তো এই যে খাতাটির রংটি চেঞ্জ হচ্ছে কোন ক্রমে, তারকবাবুর কাছ থেকে পাবার সময় খাতাটি কি রঙের খাতা ছিল, আর শঙ্কু বারবারই যখন এটাকে দেখছেন, আলমারিতে তুলে রেখেছেন, পরে পড়তে গিয়ে দেখছেন মনে হচ্ছে না খাতাটি তো এই রঙের ছিল না। তো সত্যিই খাতাটার কিন্তু রং পাল্টাচ্ছে। এই রং পাল্টানোর ক্রমটা কি ছিল? রং পাল্টানোর ক্রমটা ছিল, আমি বলবো তারকবাবুর কাছ থেকে প্রথম পেয়েছিলেন সবুজ, সবুজ, তারপরেই খাতাটি হয়ে গিয়েছিল লাল, তারপরেই খাতাটি হয়ে গিয়েছিল নীল, তারপরেই খাতাটি হয়ে গিয়েছিল হলুদ। এই ক্রমটা, এই ক্রমটাকে আমি জিজ্ঞাসা করতে চাইছি কোশ্চেনে, আমি এই ক্রমটাকে নিতে চাইছি। ভালো করে আমার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। সবুজ, লাল, নীল, হলুদ, এই ক্রমে আমাদের খাতাটা রং পাল্টে যেতে শুরু করলো। এটা আমার উদ্দেশ্য ছিল কোশ্চেনটা দেওয়ার। এবার আমার কোশ্চেনটা কি আছে, বমযাত্রীর ডায়েরি কথককে কি রঙের খাতা দিয়েছিলেন? সবুজ রঙের খাতা দিয়েছিলেন, আনসার এটা, আনসার এটা। কিন্তু আমি একটা কোশ্চেনের মধ্যে থেকে আর একটা জিনিসকে বোঝাতে চাইছি যে খাতার রংটা কি ক্রমে বদলাচ্ছে। প্রথমে ছিল সবুজ, তারপরে হয়েছিল লাল, তারপরে হয়েছিল নীল, তারপরে হয়েছিল হলুদ। আমাদের কিন্তু এসএসসির প্রশ্ন হচ্ছে এই রকম বাহাদুরির প্রশ্ন। এখানে খুব বেশি বুদ্ধিমত্তার প্রশ্ন নয়, মুখস্থের প্রশ্ন অনেক বেশি থাকে। এই প্রশ্নের মধ্যে কিন্তু বিরাট কিছু বাহাদুরির জায়গা নেই। খাতাটা কি কিভাবে পাল্টালো, আমরা এই তথ্যগুলোকে নজরে রেখেছি কিনা সেটার পরীক্ষা এটা। এটা কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে বমযাত্রী ডায়েরি গল্পে শঙ্কুর, প্রফেসর শঙ্কুর চরিত্রটিকে বিশ্লেষণ করুন তো দেখি কেমন পারেন। এটা কিন্তু এসএলএসটির কোশ্চেন নয়, এই বিশ্লেষণের কোনো সুযোগ নেই, ইনফরমেটিভ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই।
পথের পাঁচালী বইটি কোথায় লেখা হয়? অবশ্যই উত্তর হবে কি ভাগলপুরে। আমরা জানি যে বিভূতিভূষণের লেখা পথের পাঁচালী বইটি তিনি লিখছেন ভাগলপুরে বসে লিখেছিলেন। চর্যার প্রথম গানটি, আচ্ছা দেখো এটা আমি কোথা থেকে দিয়েছিলাম, এই কোশ্চেনটা আমরা দিয়েছি ক্লাস 10-এর যে প্রথমেই রয়েছে কি শাবলতলার মাঠ। প্রত্যেকটি টেক্সটের পরে পরে দেখবে কবি পরিচিতি বা লেখক পরিচিতি আছে, কবি পরিচিতি বা লেখক পরিচিতি আছে। ক্লাস 10-এর বইয়েতে যেখানে গদ্যটি বা গল্পটি শেষ হচ্ছে সেখানেই আছে, আর ক্লাস 9-এর বইয়েতে রয়েছে কোথায়, বইয়ের একদম শেষে। আমাদের গোটা টেক্সটটা পাঠ্য, তার মানে প্রত্যেকটি কবি পরিচিতি বা লেখক পরিচিতি আমাদের পাঠ্য, প্রত্যেকটি কবি পরিচিতি এবং লেখক পরিচিতি পাঠ্য। টেক্সটটা যেমন পাঠ্য তেমনি প্রত্যেকটি কবি পরিচিতি বা লেখক পরিচিতিও পাঠ্য। 9-এর বইয়েতে একদম শেষে রয়েছে, আর ক্লাস 10-এর বইয়েতে গল্পের শেষে শেষে রয়েছে। তো এটা অবশ্যই করতে হবে। তো বিভূতিভূষণের পথের পাঁচালী বইটি ভাগলপুরে লেখা। চর্যার প্রথম গানটি কোন রাগে রচিত? খুব ভালো প্রশ্ন। চর্যার প্রথম গান অর্থাৎ লুইপার যে গানটি রয়েছে, কা আ তরু বড় পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো, এটা কিন্তু অবশ্যই পটমঞ্জরি এই রাগে রচিত। এটা যথেষ্ট ভালো প্রশ্ন, খেয়াল রাখতে হবে। অক্ষয়চন্দ্র সরকার কোথায় আছে? সাহিত্যের ইতিহাসে কি অক্ষয়চন্দ্র সরকার পাঠ্য আছে? একদমই না। সাহিত্যের ইতিহাসে অক্ষয়চন্দ্র সরকার পাঠ্য নেই, কিন্তু সাহিত্য সম্ভার টেক্সটে আমরা অক্ষয়চন্দ্র সরকারে কি পড়ছি? গগনপট। গগনপট যখন পড়ছি তখন অক্ষয়চন্দ্র সরকারের ওই বইয়েতে শেষে যে লেখক পরিচিতি আছে সেখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেখান থেকে প্রশ্ন দিলে আমরা কি বলবো এটা আউট অফ সিলেবাস? এই দাবি কি আমরা করতে পারি কমিশনের কাছে? করতে পারি না, কারণ ওই টেক্সটটা পুরোটা আমাদের পাঠ্য রয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের কাছে কিন্তু এই টেক্সটের শুরু থেকে শেষ পর্যন্ত, মলাট থেকে মলাট পর্যন্ত টোটালটা পাঠ্য। এই জন্যে দেখবে কোনি উপন্যাসের শুরুতেই মতি নন্দীর একটা সংক্ষিপ্ত জীবনী দেওয়া রয়েছে। জীবনী নয়, মতি নন্দীর সংক্ষিপ্ত সৃষ্টির যে কথাগুলো রয়েছে, কি কি উপন্যাস তিনি লিখেছেন, কোন গল্প প্রথম লিখেছেন, কোন পত্রিকা সেটি প্রকাশিত হয়েছে, কার জন্য সাহিত্য একাডেমি পেয়েছেন, তো মতি নন্দীর সম্পর্কে ডিটেলস রয়েছে। তাহলে মতি নন্দীর ওই বিষয়টি কিন্তু আমাদেরকে পড়তে হবে। আর আমরা ওখান থেকে প্রশ্ন দিয়েছে, ধরে নিলাম মতি নন্দী তো সিলেবাসে নেই, না মতি নন্দীর কোনি উপন্যাস পাঠ্য আছে আর কোনির বইয়েতেই মতি নন্দীর ডিটেলস আছে, সেখান থেকে একটা প্রশ্ন দিলে আমরা বলতে পারি যে মতি নন্দীর সিলেবাসে নেই? বলতে পারি না, সেজন্য ওখানটা করতে হবে। আচ্ছা, অক্ষয়চন্দ্র সরকার হচ্ছে 1846 থেকে 1917, কোথায় আছে? অক্ষয়চন্দ্র সরকারের জন্ম মৃত্যু 1846 থেকে 1917, এই যে আনসারটা আমাদেরকে করতে হবে। যদিও আমরা এখানে স্ল্যাশ দিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষাতে এ বি সি ডি আকারে পাবে। আচ্ছা, চর্যাপদে কুক্কুরি পায়ের কটি পদ আছে? আমি সবার একবার করে আলোচনা করে দিই। কান্ন পায়ের হচ্ছে 13টি, ভুসুকু পায়ের 8টি, সরহ পায়ের 4টি, কুক্কুরি পায়ের 3টি, শান্তি সবর লুই 2টি করে পদ রয়েছে, আর বাকি সমস্ত পদকর্তার 1টি করে পদ রয়েছে। অবশ্যই তোমরা ক্লাস নোটের খাতা এটাকে লিখে নাও, কার কতগুলি পদ রয়েছে। সবসময় সব বইয়ে এগুলো আলোচনা থাকে না। বিদ্যাসাগরের অপ্রকাশিত গ্রন্থ কোনটি? অবশ্যই বাসুদেব চরিত। বাসুদেব চরিত হচ্ছে বিদ্যাসাগরের লেখা, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়নি এই গ্রন্থটি। এই ধরনের প্রশ্নগুলো এসএসসির খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা দুষ্মন্তের আংটির প্রমাণ কি ছিল? অবশ্যই রাজার নাম খোদাই করা ছিল। আমরা জানি যে ধীবর বৃত্তান্ত, ক্লাস 9 সাহিত্য সঞ্চয়নের একটা গল্প। ধীবর বৃত্তান্ত গল্পে শচীতীর্থে অঞ্জলি দেবার সময় শকুন্তলার হাত থেকে আংটিটি হারিয়ে যায়। শচীতীর্থে কোন সময়তে? অঞ্জলি দেবার সময়তে। স্নান করার সময় নয়, কাপড় ধোয়ার সময়ে নয়, পা ধোবার সময়ে নয়, অঞ্জলি দেবার সময় হাত থেকে হারিয়ে গিয়েছিল আংটিটি, এবং সেটি মাছের পেটে ছিল। একজন ধীবর সেই মাছ কাটতে গিয়ে দেখে, জালে করে ধরা পড়ে সেই মাছ, এবং সেই মাছ যখন সে কেটে বিক্রি করতে যায় তখন তাকে তার পেটে একটা আংটি রয়েছে। তো ধীবর সেই আংটিটিকে বিক্রি করতে গেছে, বিক্রি করতে গিয়ে কারোর চোখে পড়েছে, এবং সেই আংটির উপরে লেখা রয়েছে রাজার নাম, রাজা দুষ্মন্তের নাম। খবর ছড়িয়ে গেছে রাজা দুষ্মন্তের আংটি নিশ্চয়ই ধীবর চুরি করেছে। সেখান থেকে ধীবরকে শাস্তি দেবার জন্য রাজসভায় হাত বেঁধে নিয়ে আসা হচ্ছে। আমরা এখান থেকে ধীবর বৃত্তান্ত নাটকটিকে দেখতে পাচ্ছি। এবং শেষ পর্যন্ত রাজার কাছে যখন গেছে সেই আংটি নিয়ে, ধীবর বৃত্তান্তের রাজা দুষ্মন্ত তিনি কিন্তু তার সমস্ত পুরনো কথা মনে পড়ে গেছে,
যে হ্যাঁ সত্যি তো আমি শকুন্তলাকে বিবাহ করেছিলাম, শকুন্তলাকে আমি গৃহে নিয়ে আসিনি। তিনি ভুলে গেলেন কেন? ওই যে ঋষি দুর্বাসা শকুন্তলাকে বলছে, কিরে, শকুন্তলা কিন্তু ঋষি দুর্বাসার কথায় কান দেয়নি। তখন তিনি অভিশাপ দিলেন, তুই যার কথা ভাবছিস সে তোকে ভুলে যাবে, তুই আমার কথায় কান দিস না। তো যাই হোক, প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কিছুটা অভিশাপকে লঘু করেছিলেন। কি করেছিলেন? তিনি করেছিলেন যে ঠিক আছে, যদি কোনো নিদর্শন দেখাতে পারিস তোর স্বামীকে, যদি কোনো নিদর্শন দেখাতে পারিস, তাহলে তোর স্বামী তোকে মনে রাখতে পারবে। আসলে এটা শকুন্তলার একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। মহর্ষি কর্ণ তখন আশ্রমে ছিলেন না, তিনি তীর্থ করতে গিয়েছিলেন। তো মহর্ষি কর্ণ তীর্থে করতে গিয়েছিলেন, সেহেতু এই আশ্রমের যিনি অভিভাবক তিনি নেই। তাই দুষ্মন্ত রাজোচিত বিনয় রাজোচিত বিনয় বশত শকুন্তলাকে কিন্তু সেখান থেকে নিয়ে আসেননি, তার গৃহে নিয়ে এলেন না। কেন নিয়ে এলেন না? কারণ যে আশ্রমে আমাদের শকুন্তলা বড় হয়েছে, সেখানে তাকে বিয়ে করেছেন, সেই আশ্রমের যিনি প্রধান ব্যক্তিত্ব মহর্ষি কর্ণ, মূর্ধন্যয়ে বয়ে কর্ণ, সেই মহর্ষি কর্ণ তিনি তীর্থে গেছেন। তাই এখানকার অভিভাবক তিনি যেহেতু আমাদের সঙ্গে এখন নেই, তাই দুষ্মন্ত একবারের জন্যও অভিভাবকহীনতায় থাকা আশ্রম থেকে সেই আশ্রমের পালিতা শকুন্তলাকে গৃহে নিয়ে আসেননি। তিনি জানতেন যে আমি পরে তাকে নিয়ে আসব, বিবাহ করে চলে এসেছিলেন। তো দুর্বাসা তাকে অভিশাপ দিল, দুষ্মন্ত সব ভুলে যাবে তোকে, দেখিস তুই আমার কথায় সাড়া দিচ্ছিস না। কিন্তু ওই আংটিটার মধ্যে যে রাজার নাম খোদাই করা ছিল, এটার জন্যই শকুন্তলা বেঁচে গেল। দুষ্মন্তর মনে পড়লো হ্যাঁ শকুন্তলাকে তিনি বিবাহ করেছিলেন। তাই ধীবরকে কিন্তু এতটুকু শাস্তি দিল না, ধীবরকে অনেকটা আবার পারিতোষিক দিল, অর্থাৎ অর্থ দান করলো, যে তুমি আমাকে আমার পূর্ব জীবনের কথা মনে করিয়ে দিয়েছো, আমার স্ত্রীর কথা মনে করিয়ে দিয়েছো, এটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই কৃতজ্ঞতা বশত রাজা ধীবরকে কিন্তু শাস্তি তো দিলেনই না, কি দিলেন? কিছু অর্থ দিলেন। তাহলে রাজার নাম খোদাই করা ছিল বলেই এই আংটিটা কিন্তু চেনা গেল, রাজা কিন্তু চিনতে পারলেন। শঙ্কুর ওজন কত? খুব ভালো প্রশ্ন এটি। আমি শুধু শঙ্কুর ওজন বলবো না, শঙ্কুর ওজন হচ্ছে 51 কেজি। কি বলা আছে বইতে? 1 মণ 11 সের। 1 মণ 11 সের, অর্থাৎ 40 আর 11 হচ্ছে 51 কেজি। বাকি কাদের ওজন এখানে বলা রয়েছে দেখো, এখানে আমরা দেখে নেবো বিদূষকরের ওজন কত ছিল। বিদূষকর হচ্ছে রোবট, কি ছিল সেখানে? 5.5 মণ, তার মানে 220 কেজি। বিদূষকরের ওজন বলা আছে 5.5 মণ। আর কার ওজন বলা আছে? প্রহ্লাদকে শঙ্কু একটুখানি মজা করেই বেশ ভারিক্কে করে তুলেছেন, প্রহ্লাদকে নিয়ে একটু মজাই চলছে। প্রহ্লাদের ওজন কত হচ্ছে? প্রহ্লাদের ওজন হচ্ছে 2 মণ 7 সের, অর্থাৎ 87 কেজি। 2 মণ 7 সের, এখানে তার অপশনটি নেই যদিও। তাহলে শঙ্কুর ওজন হচ্ছে 51 কেজি, বিদূষকর হচ্ছে 5.5 মণ, বিদূষকর তো রোবট, 5.5 মণ, আর প্রহ্লাদের ওজন হচ্ছে 87 কেজি। 87 কেজি ওজনটা একটু বেশি ওজন, তাই প্রহ্লাদকে একটুখানি ভারিক্কে করে তুলেছেন শঙ্কু, একটু রসিকতা করে। প্রসন্ন হইয়া সবে আজ্ঞাবহ মোরে, কে বলেছিল? এই লাইনটা কোথাকার লাইন তোমরা মনে করতে পারছো কি? আশা করছি তোমাদের টেক্সট গুলো এতদিনে পড়া হয়ে গেছে। তো প্রসন্ন হইয়া সবে আজ্ঞাবহ হবে না, এটা আমার ভুল রয়েছে প্রিন্টিংটা, এটা হবে আজ্ঞা দেহ মোরে। প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে, কে বলছে? ক্লাস 10 সাহিত্য সম্ভার কবিতা গ্রন্থের, মানে গল্পগ্রন্থ বলবো না, গ্রন্থের ক্লাস 10 সাহিত্য সম্ভার গ্রন্থের প্রথম কবিতা অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুনের লক্ষ্যভেদ কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চপাণ্ডব তারা ব্রাহ্মণের ছদ্মবেশে একটা সভায় গেছে। এটা মহাভারতের সভা পর্ব থেকে নেওয়া একটা কবিতা, এরা গেছে ব্রাহ্মণের ছদ্মবেশে আছে, যদিও এরা কিন্তু ক্ষত্রিয় হলে কি হবে? ক্ষত্রিয় হলে যুদ্ধের একটা ঝোঁক থাকে, ক্ষত্রিয় বীরেদের একটা তীর চালনার একটা ঝোঁক থাকে, কিন্তু তারা এখন ব্রাহ্মণের ছদ্মবেশে ওই সভাতে রয়েছে। তো অর্জুন কি করছে? দ্রৌপদীকে যে অস্ত্র চালনার বা তীর ছোড়ার যে পরীক্ষা হবে এখন, সেই দ্রুপদ কন্যা দ্রৌপদীকে বিবাহ করতে পারবে এই সভাতে। ব্রাহ্মণরা সেখানে যা সভা অলঙ্কৃত করতে গেছেন, ব্রাহ্মণরা কিন্তু কেউ এই অংশগ্রহণ করবে না, অংশগ্রহণ করবে ক্ষত্রিয়রা। অর্জুন তো নিজে ক্ষত্রিয়, তারা 5 ভাই ক্ষত্রিয়, ব্রাহ্মণের ছদ্মবেশে আছে, কিন্তু এমন একটা সুযোগ, দক্ষ একজন তীরন্দাজ অর্জুন, তিনি এই লোভটা সামলাতে পারছেন না। তো
অর্জুন কিন্তু যাচ্ছেন তীর ছুঁড়তে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে। কে বলেছিল? অবশ্যই আমাদের বলছেন ব্রাহ্মণরা, একজন ব্রাহ্মণ কিন্তু একথা বলছেন। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি রয়েছে আমাদের যে চতুষ্পদ দিগের কোন প্রাণীর সঙ্গে মানুষের অধিক সাদৃশ্য আছে। কোশ্চেনটা কোথা থেকে নিয়েছি আমরা এই কোশ্চেনটাকে নিয়েছি ক্লাস 10-এর সাহিত্য সম্ভারের গদ্যাংশ, যেটা শুরু হচ্ছে ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল। এই ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল, এটা কোনো কোনো সময় ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুলের ভাষণ এই নামে একসময় সিলেবাসে ছিল, এখন ইংরেজি মাধ্যমের বইয়েতে ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল রয়েছে। এই কোশ্চেনটা হচ্ছে, দেখবে বলা হচ্ছে যে চতুষ্পদ দিকের কোন প্রাণীর সঙ্গে বা মানুষের অধিক সাদৃশ্য আছে, আনসার করা হবে বানরকে। একটি জায়গাতে বৃহল্লাঙ্গুল বলছেন যে এখানে আসলে বঙ্কিম বঙ্কিম বেশ কয়েকটি জায়গাতে মানুষের যে নিম্ন রুচিতা, মানুষের যে অশিক্ষিত মানসিকতা, তার সঙ্গে কোথাও বাঘের তুলনা করেছে, কোথাও মানুষেতর অন্যান্য প্রাণীর সঙ্গে তুলনা করেছেন বঙ্কিম। আসলে কিছু কিছু মানুষের যে পাশবিকতা বা পশ্চাচার আছে, এই মানুষের একটা শ্রেণী, সেটা যে বেসিক্যালি অ্যানিম্যালও হতে পারে, এই শ্রেণীর মানুষকে কিছুটা পরিমাণে আঘাত করার জন্য, কিছুটা পরিমাণে শিক্ষা দেওয়ার জন্য বঙ্কিমচন্দ্র বাঘের মতো একটা মানুষেতর প্রাণী, তারাও বলছে আমরা মানুষের থেকে বেশি বুদ্ধিমান। তো কোন মানুষ, একটা শ্রেণীকে বিশেষ করে শিক্ষা দেবার জন্য বলছেন, এই গল্পটা কিন্তু রচিত হয়েছে। তো টেক্সটে পড়লে আমরা দেখতে পাবো যে বানরের সঙ্গে কিন্তু আমাদের চতুষ্পদ দিকের কোন প্রাণীর সঙ্গে মানুষের তুলনা করেছেন বঙ্কিম? বানরের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কাব্যের প্রভাব বেশি পড়েছে? অবশ্যই গীত গোবিন্দম। দেখো, গীত গোবিন্দম কিন্তু বাঙালি কবি জয়দেব যার লেখা, এবং আমাদের যে পাঠ্যগুলো রয়েছে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই চারজন বৈষ্ণব কবি পাঠ্য রয়েছেন। একই সঙ্গে রয়েছেন আমাদের আমাদের হচ্ছে গিয়ে জয়দেবের গীত গোবিন্দম কাব্যের প্রসঙ্গ। এখন জয়দেবকে আমাদের পাঠ্য নেই, কিন্তু জয়দেব কোথায় জন্মাচ্ছেন? কেন্দুলি। কেন্দুলিতে আমরা দেখতে পাই যে জয়দেবের জন্ম, এবং চণ্ডীদাসের কতদিন আগে? প্রায় 300 বছর আগে। জয়দেব কিন্তু প্রথম রাধাকৃষ্ণ বিষয়ক পদকর্তার স্রষ্টা বাঙালি হিসাবে, তারপরে চণ্ডীদাস, কিন্তু চণ্ডীদাসের থেকে তিনি অনেকটা আগে আছেন। প্রায় 300 বছর আগে তার আবির্ভাব হয়েছে, দ্বাদশ শতাব্দীতে। তো জয়দেবের গীত গোবিন্দম রচিত হচ্ছে দ্বাদশ শতাব্দী, আর চণ্ডীদাসকে আমরা দেখতে পাই কত? চতুর্দশ পঞ্চদশ শতাব্দী, মানে পঞ্চদশই অ্যাকচুয়ালি, চতুর্দশ নয়। 1407-কে তার মোটামুটি সময়কাল ধরা হয়, 1417-কে। তাহলে পঞ্চদশ শতাব্দী, প্রায় 300 বছর পরে চণ্ডীদাস আসছেন। কিন্তু বাঙালি হিসাবে জয়দেব কিন্তু এই পদকর্তা, একটা বলা যেতে পারে তিনি সূচনাকর্তা বা সূচনাকার। তো যাই হোক, গীত গোবিন্দম কাব্য অবশ্যই বড় চণ্ডীদাস তার কাব্যে, তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অনুসরণ করেছেন। নেক্সট হচ্ছে ধীবর বৃত্তান্ত অংশটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্ক থেকে গৃহীত হয়েছে? ক্লাস 9-এর যে আমরা ধীবর বৃত্তান্ত পাচ্ছি, সেটা হচ্ছে ষষ্ঠ অঙ্ক থেকে গৃহীত হয়েছে। আমাদের কালিদাসের যে কয়েকটি নাটক রয়েছে, সেই কয়েকটি নাটকের প্রত্যেকটি নাটকের কিন্তু অঙ্ক সংখ্যাগুলো জানতে হবে, কাব্যগুলোর স্বর্গ সংখ্যাগুলো জানতে হবে, এই কাব্যগুলোর নাম, কোন কাব্য কটি স্বর্গে বিভক্ত, একই সঙ্গে নাটকগুলোর নাম এবং নাটকগুলো কটি অঙ্কে বিভক্ত, এগুলো জানতে হবে। তো ষষ্ঠ অঙ্ক থেকে নিয়েছি আমরা ধীবর বৃত্তান্ত। দেখো, অভিজ্ঞান শকুন্তলম এটাই কিন্তু 7টি অঙ্কে বিভক্ত কালিদাসের, বাকি নাটকগুলো 5টি করে অঙ্ক রয়েছে। গঙ্গা স্নানের পর স্নানযাত্রীরা যা কিনে থাকে, কোথাকার কোশ্চেন এটা? তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। এই কোশ্চেনটা হচ্ছে কোনি উপন্যাসের কোশ্চেন। গঙ্গা স্নান করার পরে প্রত্যেকটি গঙ্গা স্নানকারী মানুষই এগুলো সবই প্রায় কিনে থাকে, ওল কিনে থাকে, থোর কিনে থাকে, কলম্বা কিনে থাকে, অর্থাৎ আনসার করতে হবে সবগুলি। এটি কিন্তু আনসার করতে হবে। খুব ভালো মানের কোশ্চেন নয় এটা, কিন্তু স্কুল সার্ভিসে কিন্তু এগুলো বিচার করা হয় না। ইনফরমেশন যেখানে আছে স্কুল সার্ভিস সেখান থেকে প্রশ্ন করতে পারে, তাই কিছু প্রশ্ন কিন্তু সাধারণ প্রশ্নও হতে পারে, মডারেটও হবে, অর্ডিনারিও হবে, স্ট্যান্ডার্ডও হবে। এটা কিন্তু সাধারণ নর্মাল কোয়েশ্চেন বলতে পারি আমরা। চর্যার কবি সরহপা নামটির সঙ্গে কোন প্রাণীর নাম যুক্ত? ভালো প্রশ্ন এটি। সরহপা, যেমন কুকুরি পায়ের সঙ্গে কুকুর নামটি যুক্ত, ঢেন্ডন পায়ের সঙ্গে ডুগডুগি নামটি যুক্ত, সরহ পায়ের সঙ্গে মৌমাছি নামটি যুক্ত। সরহ শব্দটির সঙ্গে মৌমাছি কথাটির একটা সম্পর্ক আছে। নেক্সট কোশ্চেন দেখো, চলে আসি আমরা।
এক্ষণে বক্তব্য এই যে আপনারা ইহার অনুমোদন করুন। কি অনুমোদনের কথা বলা হয়েছে? বৃহল লাঙ্গুলকে সভাপতি নির্বাচন করা। ব্যাঘ্রাচার্য বৃহল লাঙ্গুল এই টেক্সট থেকে আমাদের এই বক্তব্য থেকে বলা হচ্ছে যে এক্ষণে অমিতধর বলছেন যে এই এক্ষণে সব বক্তব্য এই যে আপনারা ইহার অনুমোদন করুন। কি অনুমোদন করার কথা বলা হয়েছে? সভাপতি নির্বাচন হচ্ছে, ভুল করলাম, সভাপতি নির্বাচন হবেন, সভাপতি হচ্ছেন অমিতধর। সভাপতি হচ্ছেন অমিতধরকে সভাপতি নির্বাচন করার কথা বলা হচ্ছে। বলছেন কে? বৃহল লাঙ্গল। আমাদের এই সভার সভাপতি হচ্ছে অমিত উদর। অমিত মানে মিত না, অমিত। মিতব্যয়ী কাকে বলি? যে পরিমিত, সে হচ্ছে মিতব্যয়ী। অমিত মানে প্রচুর খায়। বাক্যে রসিকতা করে বলছেন অমিত মানে অল্প খায় তা নয়, উদরটা বিরাট, মানে ভুঁড়িওয়ালা একটা লোক আর কি, এরকম আর কি, অমিত উদর। তাই অমিতধরকে নামটা বঙ্কিম স্থির করেছেন। প্রচুর আহার করতে পারে এমনই একটা বাঘ হচ্ছে অমিতধর। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতাকে, খুব ভালো মানের প্রশ্ন এটি, একটা ট্র্যাডিশনাল কোশ্চেন, একটি সাহিত্য ইতিহাসের কোশ্চেন। বিদ্যাপতি ও জয়দেব হচ্ছে প্রাবন্ধিক বঙ্কিম থেকে কোশ্চেনটাকে তুলে নিয়ে এসেছি। বঙ্কিমের লেখা একটা প্রবন্ধ হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব। বঙ্কিমের লেখা একটা প্রবন্ধ হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব। এই প্রবন্ধটি কিন্তু অবশ্যই অনেক সময়তে মাস্টার ডিগ্রিতে বা অনার্সে পাঠ্য থাকে। এই প্রবন্ধটিকে পাঠ্য করা হয়। প্রবন্ধটি খুব ভালো মানের এবং উন্নত মানের। এটি কিন্তু অনেক সময় একাডেমিকে পাঠ্য থাকে। রূপক রহস্য কার লেখা গ্রন্থ? অক্ষয়চন্দ্র সরকার। কেন দিলাম? আমরা অক্ষয়চন্দ্র সরকারের গগনপট পড়ছি। কোথায় পড়ছি? ক্লাস 9 সাহিত্য সম্ভারে। ক্লাস 9 সাহিত্য সম্ভারে আমরা অক্ষয়চন্দ্র সরকারের গগনপট পড়ছি। বইটির শেষাংশে চলে যাই, অবশ্যই পেয়ে যাব কি? রূপক রহস্য, কবি হেমচন্দ্র ইত্যাদি ইত্যাদি গ্রন্থের নাম সেখানে রয়েছে। ওখান থেকে আমরা কোশ্চেনটাকে দিয়েছি। তারপরে চলে আসি, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? ক্লাস 10 সাহিত্য সঞ্চয়ন। কি গল্প? জ্ঞানচক্ষু। কার লেখা? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখতে পাচ্ছি তপনের কথা। সেই তপন কি রয়েছে? তপন কিন্তু একটি গল্প লিখেছে, যে গল্পটি হচ্ছে প্রথম দিন, শ্রী তপন কুমার রায়ের গল্প প্রথম দিন। এই প্রথম দিন গল্প প্রকাশিত হচ্ছে যখন, তপন তখন দেখতে পাচ্ছে গল্পটি প্রায় আগাগোড়া তার মেসমশাই কারেকশন করে দিয়েছে। তখন অত্যন্ত লজ্জিত। জ্ঞানচক্ষু গল্প থেকে আশাপূর্ণা দেবী আমাদেরকে কি শিখাচ্ছেন, তপন সেটি বলে দিয়ে গেছে। যদি এর পরে কখনো গল্প প্রকাশ করতে হয় তাহলে নিজে গিয়ে দিয়ে আসবে পত্রিকার সম্পাদকের কাছে। আর কারোর সাহায্য নিয়ে সে লেখা প্রকাশ করতে চায় না। সে নিজে গিয়ে দিয়ে আসবে। আশাপূর্ণা দেবী আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন এই গল্পের মধ্যে দিয়ে। তাহলে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, সকলেই জানতে পেরে যায়, ও আচ্ছা, মেসমশাই কারেকশন করে দিয়েছে তাই পত্রিকা প্রকাশিত হয়েছে, তাহলে তুই আর কি করলি। এই যে তপন নিজের ক্রেডিটটা আর পাবে না, পাচ্ছে না, নিজের কাছেই নিজে অত্যন্ত লজ্জিত। ক্রমশ কারেকশন করে দেওয়ার কথা, মেসমশাই তার গল্পটিকে অনেকটা সংশোধন করেছে, তবেই সন্ধ্যাতারার পত্রিকা ছেপেছে, এই কথাটা ছড়িয়ে পড়তে শুরু করলো। তাই কারেকশনের কথা, গল্প কারেকশনের কথা। সঠিক উত্তর জানা থাকলে অপশন চলে আসবে, অপশন আছে সেখানে। নেক্সট কোশ্চেন, এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে, কার কথা বলা হয়েছে? হাসিটি কার? ক্ষিতিশ সিং এর। গঙ্গার ঘাটে ক্ষিতিশ সিং বিষ্ণুধরকে দেখে মিটমিট করে হাসছে। বিষ্ণুধরের একটা মোটা বেঢপ চেহারা, সে ওখানে শরীরে দলাই মালাই করছে, মালিশ করছে, এবং সে খুব একটা ফিট না, আনফিট, নড়তে চড়তে ভালো পারে না। ক্ষিতিশ সিং বিষ্ণুধরের এই কর্মকাণ্ড দেখে কিন্তু মিটমিট করে হাসছে। ভয়ে ফরাসিরা সিরাজকে কত টাকা দেয়? আমরা বাঙ্গালার ইতিহাস গল্পে দেখতে পাবো যে সিরাজকে ফরাসিরা দিয়েছিল 3.5 লক্ষ টাকা, ওলন্দাজরা দিয়েছিল 4.5 লক্ষ টাকা। ফরাসিরা সিরাজকে দিয়েছিল 3.5 লক্ষ টাকা, ওলন্দাজরা দিয়েছিল 4.5 লক্ষ টাকা। কত থেকে নিয়েছি কোশ্চেনটা নিয়েছি আমরা আমাদের ক্লাস 9 সাহিত্য সম্ভার বাঙ্গালার ইতিহাস সেকেন্ড পেজে আছে অন্ধকূপ হত্যার পরে। একটু নিচের দিকে এসো, দেখতে পাবে। উমাচরণ মাস্টার কোন পাঠশালায় পড়াতেন? তোমরা এটা অবশ্যই জানো, দুর্গাপুর উচ্চ প্রাইমারি, দুর্গাপুর ইউপি পাঠশালা, রানাঘাট ইউপি পাঠশালা, সাবলতলার ইউপি পাঠশালা, অবশ্যই দুর্গাপুর ইউপি পাঠশালাতে তিনি পড়াতেন। নেক্সট চলে আসি আমরা
পদকর্তা সরহপায়ের কটি পদ আছে? অনেকবার বললাম, সরহপায়ের হচ্ছে 4টি পদ, বারবার আমরা এটাকে আলোচনা করেছি। দেখো আমাদের সকল সাংবাদিক রাখে, আমরা কিন্তু ওহার কিছুই জানি না। কার সম্পর্কে কথা বলা হয়েছে? গগনপট গল্পের লাইন এটি, গগনপট সম্পর্কে বলা হয়েছে, গল্পের কথক গগনপট সম্পর্কে কথা বলছে, গগনপট। রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম? শক্তি চট্টোপাধ্যায়, স্ফুলিঙ্গ সমাদদার। শক্তি চট্টোপাধ্যায়ের আর একটা ভালো গ্রন্থের আর একটা ভালো ছদ্মনাম হচ্ছে স্ফুলিঙ্গ সমাদদার, শক্তি চট্টোপাধ্যায়। রূপচাঁদ পক্ষী, শক্তি চট্টোপাধ্যায়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যানের কবি, শক্তি চট্টোপাধ্যায়। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের কবি শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে রূপচাঁদ পক্ষী। প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ? আমরা একদম টেক্সটের শুরুতেই পাবো, শুনেছি প্রফেসর শঙ্কু নাকি 15 বছর নিরুদ্দেশ। ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রেষ্ঠত্বের সবটুকু আত্মসাৎ করিয়াছে রাধা। একেবারে অথেন্টিক একটা অমিত্র সুধন ভট্টাচার্যের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, সেখান থেকে লাইনটিকে তোলা, কিংবা সুকুমার সেনের সাহিত্য ইতিহাসের বই পড়লে লাইনটিকে পাবে। শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রেষ্ঠত্বের সবটুকু আত্মসাৎ করিয়াছে রাধা, যাহার নাম কীর্তন করিতে কাব্যটি রচনা, সেই শ্রীকৃষ্ণই উহার দোষের আশ্রয়। কাব্যটি যা কিছু দুর্নাম কৃষ্ণের জন্য। উক্তিটিকার অবশ্যই একটি সমালোচনামূলক কোশ্চেন এটি। এই প্রশ্নটি অত্যন্ত ভালো মানের কোশ্চেন, উন্নত মানের কোশ্চেন, একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। শঙ্করী প্রসাদ বসু, শঙ্করী প্রসাদ বসু, শঙ্করী প্রসাদ বসু এই মধ্যযুগের কবি ও কাব্যগ্রন্থে, মধ্যযুগের কবি ও কাব্যগ্রন্থে শঙ্করী প্রসাদ বসু এ কথাটি বলছেন, মুখস্থ করবে। কবি হেমচন্দ্র অবশ্যই অক্ষয়চন্দ্র সরকারের লেখা। আমরা কোথা থেকে পেয়েছি? আমরা পেয়েছি গগনপট গল্পের লেখা অক্ষয়চন্দ্রের লেখক পরিচিতি থেকে, কবি হেমচন্দ্র। শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পান? খুব ভীষণ ভালো মানের কোশ্চেন এটা হচ্ছে, যেতে পারি কিন্তু কেন যাব। যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পাচ্ছেন 1983-তে। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোনি উপন্যাসের প্রথম অধ্যায়ে ক্ষিতীশের পাঞ্জাবির রং কি? দেখো এই কোশ্চেনটার মধ্যে কোনো বাহাদুরি আছে কি? কোনি উপন্যাসের প্রথম অধ্যায়ে ক্ষিতীশের পাঞ্জাবির রং কি? কিন্তু এটা এসএসসির কোশ্চেন। ক্ষিতীশের এখানে পাঞ্জাবি রং হচ্ছে গেরুয়া, এখানে ক্ষিতীশের পাঞ্জাবি রং হচ্ছে গেরুয়া। তো কোনি উপন্যাসের ক্ষিতীশের এই পাঞ্জাবির রং কি ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসিতে আসবে। জল আর আগুন কার লেখা? উপন্যাসটি হচ্ছে জল আর আগুন, এটা একটি গল্প গ্রন্থ, বড়দের জন্য লেখা গল্প গ্রন্থ, আশাপূর্ণা দেবীর লেখা। আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস হচ্ছে প্রেম ও প্রয়োজন, আর জল আর আগুন হচ্ছে আশাপূর্ণা দেবীর একটা গল্প গ্রন্থ, বড়দের জন্য লেখা প্রথম গল্প গ্রন্থ আশাপূর্ণা দেবীর জল আর আগুন। একটা ফিশ ফিলে নিউটনের কতদিন চলে? অবশ্যই 7 দিন চলে যায়। একটা ফিশ ফিল যদি নিউটন খায় তার চলে যায় 7 দিন। আসলে প্রফেসর শঙ্কুর তৈরি করা যে কোনো আবিষ্কারই অত্যন্ত অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিউটনের বিড়াল কতদিন বাঁচে? বিড়াল সাধারণত 14-15 বছর বাঁচে, কিন্তু নিউটন কেন 24 বছর বেঁচে আছে? বটিকা ইন্ডিকা দিয়েছেন যে তিনি, তো বটিকা ইন্ডিকাতে 24 বছর তাকে বাঁচিয়ে রেখেছেন নিউটনকে। ফিশ ফিলে এমনই একটা এনার্জেটিক ট্যাবলেট, এমনই একটা এনার্জেটিক ট্যাবলেট যে একটা ট্যাবলেট খেলে 24 ঘন্টার খিদে পাবে না। শুনুন মহাশয়, এরকম বলবেন না, মহাশয়টিকে অবশ্যই রাজ শ্যালক, ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে এই লাইনটি। ধীবর বৃত্তান্ত গল্পে রাজ শ্যালকের কাছে ধীবর বলছে যে তোর পেশা বেশ পবিত্র, তোর পেশা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তো ধীবর বলছে দেখুন, কারোর জীবিকা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন না, আমার জীবিকা আমার মতো, আমার জীবিকা আমার কাছে খুব সম্মানের, আপনি আমার জীবিকা নিয়ে প্রশ্ন তুলবেন না, এরকম কথা বলবেন না। তাই মহাশয়টি হলেন রাজ শ্যালক, রাজা নয় কিন্তু। আমাদের মনে হবে রাজা হতে পারে, হয়তো মহাশয় বলেছে রাজা হতে পারে, রাজা হবে না, রাজ শ্যালক হবে। কারণ রাজার সঙ্গে কি কথোপকথন হচ্ছে সেটা আমরা টেক্সটে কিন্তু পাচ্ছি না। ধীবরের সঙ্গে রাজার কি কথোপকথন হচ্ছে সেটা কিন্তু আমরা টেক্সট পড়তে গিয়ে পাচ্ছি না। রাজ শ্যালকের সঙ্গে পাচ্ছি, আর সূচকের সঙ্গে পাচ্ছি, জানুকের সঙ্গে পাচ্ছি। রাজার সঙ্গে কোনো কথোপকথন কিন্তু আমরা টেক্সটে পাইনি। নেক্সট কোশ্চেনে চলে আসো। কালিদাসের কোন কাব্যে মদন ভস্যের কাহিনী আছে? অবশ্যই কুমার ভস্য, কুমার সম্ভব কাব্যে। কুমার সম্ভব কাব্যে আমরা দেখতে পাই যে মহাদেব ধ্যান করছেন, আর মদন, কামের দেবতা মদন মহাদেবকে উত্তক্ত করার চেষ্টা করছেন। মহাদেব উত্তক্ত হয়ে উঠেছেন, চোখ খুলে দেখেছেন মদনকে, তাকে কি করেছেন? ভস্য করেছেন তার জ্যোতির দ্বারা, আগুনের দ্বারা।
তার ধ্যান ভঙ্গ করার জন্য, তাকে উত্তপ্ত করার জন্য। সেই মদন ভস্যের পরে এই কবিতাটা রয়েছে কুমার সম্ভব কাব্যে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে জলের ঢেউ উঠেছিল, তা কেমন ছিল? অবশ্যই পর্বত সমান, অবশ্যই পর্বত সমান জলের ঢেউ উঠেছিল। অদ্য আমাদের কি শুভ দিন। এই শুভ দিনটির কারণ কি? এই শুভ দিনটির কারণ হচ্ছে যে বাঘেরা সকলে আজকে মিলিত হয়েছে, সুন্দরবনের বাঘেরা সকলে এক জায়গায় মিলিত হয়েছে, একটা সভা করতে পেরেছে, এটা বেশ তাদের শুভ দিন। এই সুখ আপনার আছে? এখানে সুখী কে? অবশ্যই ক্ষিতীশ। ক্ষিতীশ বলছে আমার যে শারীরিক ফিটনেস, আমি যা খাই হজম করতে পারি, আমি যা, আমার শরীর বেশ হালকা, ভারী নয়, আমি আমার শরীর নিয়ে কোনো কষ্ট পাই না, আমার শরীরে যা দিই সব হজম হয়। আপনার আছে এই সুখ? আপনার এই মোটা শরীর নিয়ে আপনি হাঁটতে চলতে কষ্ট পান, আপনার হাঁপানি আসে, আপনার কোনো সময় হয়তো রোগ আসবে, তো আপনি কিন্তু আমার মতো এই সুখ পান কি? ফিটনেসের সুখ? না, পান না। তো এই সুখ আপনার আছে। এখানে সুখী হচ্ছে ক্ষিতীশ সিং, সুখী মানুষ, শরীরের ফিটনেসের দিক থেকে সে সুখী মানুষ। আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পান? খুব ভালো একটি প্রশ্ন। প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি কি পাচ্ছেন? জ্ঞানপীঠ পাচ্ছেন এবং রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন। জ্ঞানপীঠ পাচ্ছেন 1966-তে, ভুল বললাম 76-এ, জ্ঞানপীঠ পাচ্ছেন 1976-এ, আর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 1966-তে। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতির জন্য দুটো পুরস্কার, একটা হচ্ছে রবীন্দ্র পুরস্কার, একটা হচ্ছে জ্ঞানপীঠ। জ্ঞানপীঠটা পরে পাচ্ছেন, রবীন্দ্র পুরস্কার আগে পাচ্ছেন। পার্থক্য কত? 10 বছরের পার্থক্য। 10 বছরের পার্থক্য রয়েছে। 1966-তে তিনি পাচ্ছেন রবীন্দ্র পুরস্কার, 1976-এ পাচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রতিশ্রুতির জন্য। নেক্সট কোশ্চেনে চলে আসি। প্রহ্লাদের ওজন কত? প্রহ্লাদ মানে কে? আমাদের নিউটনে, আমাদের শঙ্কুর চাকর প্রহ্লাদ। 87 কেজি, 2 মণ 7 সের, আগেই বললাম। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।